হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর আয়তঘন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আয়তঘন অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো আছে এবং অঙ্কগুলো আছে, আজকে আমরা সেই অঙ্ক এবং সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখো। আয়তঘন অধ্যায় থেকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা আয়তঘনের অঙ্ক তোমাদের যদি এখনও না হয়ে থাকে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদের আয়তঘন অধ্যায়ের কোনো ডাউট মানে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা থাকে, সেই সব সমস্যাগুলো পূরণ হয়ে যাবে, আর কোনো থাকবে না। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগলে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আজকে আয়তঘন চ্যাপ্টারটা শুরু করা যাক। আয়তঘন চ্যাপ্টার মধ্যে দেখো, আমাদের প্রথম আয়তঘন কিভাবে আঁকতে হবে আগে আমাদের শিখতে হবে। আয়তঘন আঁকলে সবার প্রথম আমি একটা স্কোয়ার তৈরি করে নেবো। স্কোয়ার তৈরি করে মানে বর্গক্ষেত্র, এবং তার ঠিক মিড পজিশান থেকে আর একটা আমি কী করবো, একটা স্কোয়ার তৈরি করব। তারপরে এই যে কোণাগুলোকে আমি এই যে প্রথম যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম তার সঙ্গে আমরা কি করব, জয়েন করে দেবো। তাহলে আমাদের কি তৈরি হয়ে যাবে, আয়ত ঘন বা ঘনক তৈরি হয়ে যাবে। তাহলে ঘনক কেন বললাম, ঘনকটা কি আর আয়ত ঘনটা কি, এই দুটো আমাদের জিনিসকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। ধরো এই আয়ত ঘনটার নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এবার আয়তঘন তো আঁকলাম, আয়তঘনকে দেখতে কেমন রিয়েল লাইফে সেটা আমাদের আগে জানতে হবে। সাপোজ ধরো আয়তঘনকে দেখতে কেমন এরকম হয়, ঠিক আছে। ধরো এই বক্সটাকে ভাবো, এই বক্সটার কি আছে দেখো তো, নিচে তল আছে, দুটো তল আছে এবং সাইডে কি আছে, তল আছে, ঠিক আছে। এবং দেখো আয়তঘনের মধ্যেও কীরকমই চারটে তল আছে। যেমন তোমাদের বলতে পারি, ধরো চারকোণাচি যে বক্সগুলো হয় না, তোমাদের বাড়িতে যদি চৌবাচ্চা থাকে, চারকোণাচি চৌবাচ্চা থাকে, ওই চৌবাচ্চাটাও কেউ আমরা কী বলি, আয়তঘন বলি। ক্লিয়ার? এবার আমাদের সবথেকে বড় প্রশ্ন হলো আয়তঘনর তল কটি, আয়তঘনর তল, আয়তঘনর তল কটা গো? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে কটা তল হলো, 6টি তল। আয়তঘনর কটা তল, 6টি তল। এবার আমি যদি বলি আয়তঘনর, তোমাদের বাড়িতে যে কোনো চারকোণাচি যদি বক্স থাকে তাকে আমি কি বলতে পারি, আয়তঘন বলতে পারি। যে কোনো চারকোণাচি যদি বক্স থাকে তাকে আমি কি বলতে পারি, আয়তঘন। এটাই সব থেকে মানে বলতে গেলে আয়তঘন চেনার উপায়। এবার আয়তঘনের মধ্যে কি আছে জানবো, দাঁড়াও আগে তল সংখ্যা জেনে নিই। শীর্ষবিন্দু মানে কি, এই কোণগুলো। আগে আমরা কি শিখলাম, তল শিখলাম। এবারে আমরা শীর্ষবিন্দু শিখব। শীর্ষবিন্দু মানে কোণগুলো। কটা কোণ আছে বলো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার এই দিকে কটা থাকবে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মানে দুদিকে চারটে করে তল থাকে। এই চারটে করে কি থাকে, শীর্ষবিন্দু থাকে। তাহলে শীর্ষবিন্দু কটা, 8টি। বুঝতে পেরেছো? তাহলে কটা হলো আমাদের শীর্ষবিন্দু, কটা হলো, 8টি। তাহলে ধার কটা, ধার সংখ্যা কটা, ধার সংখ্যা কটা আছে আমাদের বলো তো, ধার সংখ্যা আছে দেখো 12টি। কটা, 12টি। তাহলে আমরা কি করে বুঝবো ধার, দেখো এই যে ধারগুলো, এই শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দুর মধ্যে যে এই যে ধারটা লাগছে, একে আমি কি বলি, ধার বলি। আমাদের কটা থাকছে, 12টা। ধার কটা থাকে, এই দিকে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, মানে 4টে ধার আছে এই দিকে। এবার দেখো আমি যদি উল্টে দিই, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে কটা হলো, 8টা। আবার এই দিকে 4টে, মানে কত, 12টা কি থাকবে, ধার থাকবে। ভালো করে বুঝবে, ঠিক আছে। 12টা কি থাকবে, ধার থাকবে। ভূমির তল কোনটা, আয়তঘনর তল হচ্ছে 6টি, মানে কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাইড 6টা। তল মানে কি, ভূমির তল, মানে কটা, একটারই উপর বসছে। দেখো একটা তলেরই উপর বসছে, বুঝতে পেরেছো? তাহলে ভূমির তল কটা, একটা। ক্লিয়ার? এগুলো কিন্তু বেসিক জিনিস, মাথায় রাখতে হবে। তোমাদেরও তো প্রতিটা লোকেরই বাড়িতে বই থাকে, বইও একটা দেখতে গেলে আয়তঘন, ঠিক আছে। তাহলে সেই বইটা দেখো একটা তলের ওপরই বসে থাকবে।
তাহলে ভূমির তল কোনটা? ওই যে তলটার ওপর বসে আছে মানে আছে আমি রেখেছি সেই তলটাকে আমি কি বলবো? ভূমির তল, মানে এই তলটা। ঠিক আছে, তাহলে আমাদের ছবিতে কোনটা হবে তল? এই পজিশানটা দেখো, এই পজিশানটা কী হবে আমাদের? ভূমির তল, মানে এর ওপর কী আছে? বসে মানে আছে। ঠিক আছে, এবারে আমরা এতটুকু তো শিখলাম। এবারে আমাদের আয়তঘনক কী কী নিয়ে তৈরি আমাদের আগে দেখতে হবে। তাহলে আবার আমি ছবিটা আনি, দেখো আয়তঘনক কী কী নিয়ে তৈরি। একটা যদি বর্গক্ষেত্র বলি, দেখো প্রথমে আমরা কী এঁকেছিলাম বলতো? বর্গক্ষেত্র। কী এঁকেছিলাম? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে কী থাকে? দৈর্ঘ্য আর কি প্রস্থ, হ্যাঁ কি না? এটা যদি দৈর্ঘ্য হয় এটা কি হবে? প্রস্থ হবে না, হ্যাঁ কি না? তাহলে একটা দৈর্ঘ্য আর একটা কি প্রস্থ। কিন্তু ব্যাপার এই তলের ওপর বসে আছে, এই যে তলটার উপর কি আছে? বসে আছে, কিন্তু এই দিকে আবার একটা উঠেছে না, এটা কি? এটাকে আমি কি বলবো? উচ্চতা। দেখো চারধারে এই দিকেও তল আছে, এই দিকেও তল আছে, কিন্তু একটা লম্বা করে একটা উপর উঠেছে না, এটাকে আমি কি বলবো? উচ্চতা। তাহলে আয়তঘন কী কী নিয়ে তৈরি? দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা নিয়ে তৈরি। তাহলে আয়তঘনের মধ্যে কী কী থাকে? আয়তঘনের মধ্যে কী থাকে? দৈর্ঘ্য থাকে, আর কি থাকে? প্রস্থ থাকে, আর কি থাকে? উচ্চতা থাকে। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা? HF। HFটা কি? দৈর্ঘ্য। FCটা বলতে গেলে প্রস্থ, আর উচ্চতা কত? EF। উচ্চতা কত হবে? EF। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়েই আমাদের আয়তঘন অধ্যায়টা তৈরি। এবং আয়তঘনের আমরা ক্ষেত্রফল, আয়তন, ঠিক আছে, সব কিছু আমরা কি করব? বের করতে পারবো। ঠিক আছে, আয়তঘনের মধ্যে আমাদের কি কি বের করতে হয়? দেখো আয়তঘনের মধ্যে আমাদের তিনটে জিনিস বের করতে হয়। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে আমাদের তিনটে জিনিস বের করতে হবে। একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে আয়তন বের করতে হবে, আর একটা কি হচ্ছে? কর্ণ বের করতে হবে। কি কর্ণ? কর্ণটা কি গো? কর্ণটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর কি দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে আমি কি বলি? কর্ণ। এখানের মধ্যে কি কি আসছে বলো তো? এখানের মধ্যে দৈর্ঘ্য আসছে, প্রস্থ আসছে, আর কি উচ্চতা আসছে। কি কি? কর্ণের দৈর্ঘ্য মানে কি বলো তো? √, দেখো কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কত? উচ্চতা স্কোয়ার। এই তিনটে জিনিস নিয়েই কি আমাদের আয়তঘন চ্যাপ্টারটা তৈরি, মানে অধ্যায়টা তৈরি। এবারে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কত? উচ্চতা। মানে এই তিনটেকে যদি আমি গুণ করে দিই, আমি কি পাবো? একটা ঘনক বা আয়তঘনক পাবো। ক্লিয়ার? তাহলে আমি এই তিনটেকে গুণ করলে কি পাবো? আয়তঘনের আয়তন পাবো। ঠিক আছে, আয়তঘনের কি? আয়তঘনের আয়তন পাবো। ঠিক আছে, এটা কি? আয়তঘনকের দৈর্ঘ্য, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ কি না? আর এটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি বলো তো? দেখো সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পুরোটা ক্ষেত্রফল, মানে এই যে বক্সটা, এই বক্সটার পুরো ক্ষেত্রফলটা আমরা কি বের করতে পারবো। ঠিক আছে, এই যে সাইডের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল বের করতে গেলে এইটা, এই যে এর যে ভিতরে যে ফাঁকা অংশটা আছে, সাপোজ ধরো এর ভিতরে যে ফাঁকা অংশটা আছে, এটাকে বের করতে গেলে কি আমার এই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হলেই কাজ হয়ে যাবে। এবার আমি যদি এই সাইডের পুরো ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমার তখন কি লাগবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে, বা আয়ত ঘনকের সমগ্র তলের কি ক্ষেত্রফল লাগবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কি কি আসছে দেখো তো? দেখো 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ একটা, প্লাস প্রস্থ গুণ উচ্চতা, আর কি প্লাস উচ্চতা গুণ কত হবে? দৈর্ঘ্য। উচ্চতা গুণ কি? দৈর্ঘ্য। ওকে, তাহলে এই তিনটে ছিল আয়ত ঘনকের। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে ঘনক আর আয়ত ঘনকের মধ্যে একটা বড় পার্থক্য আছে। ঠিক আছে, কিন্তু
ওই আয়ত ঘনক থেকে আমরা ঘনকের সূত্রগুলোকে প্রমাণ করব। ভালো করে বুঝো, আয়ত ঘনক থেকে কি ঘনকের সূত্রগুলোকে প্রমাণ করব। তো আমরা প্রথম আয়ত ঘনকের 3টে সূত্র প্রমাণ করে নিয়েছি। একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে কি আয়তন, আর একটা কি কর্ণের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবারে আমরা ঘনকের ক্ষেত্রফল বের করব, সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, ঘনকের আয়তন বের করব, আর কি বের করব, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করব। ক্লিয়ার? এবারে দেখো মজা, দেখো কাকে বলে, কিচ্ছু নয়, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস। দেখো আমরা যদি এটাকে আয়ত ঘন বলি, আয়ত ঘন বলি, তাহলে মাথায় রাখবে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কী হবে, ইকুয়াল টু হবে না, মানে কি সমান হবে না। তারপর ধরো দৈর্ঘ্য হবে 4, প্রস্থ হবে 5, আর উচ্চতা কত হবে 6, তাকে আমি কি বলবো, আয়ত ঘন। তাকে আমরা কি বলবো, আয়ত ঘন। মানে কি এই ছবিটারই মধ্যে যার দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, তাকে আমি কি বলবো, আয়ত ঘন। ক্লিয়ার? আর যখন এইটা ইকুয়াল টু হবে, ভালো করে বোঝো, যখন এটা কি হবে, ইকুয়াল টু হবে, তখন আমি তাকে কি বলবো, ঘনক। তখন আমি তাকে কি বলবো, ঘনক। একসঙ্গে আমি তাকে কি বলবো, ঘনক। কারণ ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। কি হয়, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান। ঠিক আছে, এটা নোট করে লিখতে পারো। ঠিক আছে, ঘনকের কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর আয়ত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি অসমান। এবার আর একটা কথা বলি, তোমাদের অঙ্ক যখন করবে সমকোণী চৌপল, সমকোণী চৌপল আর কিছু নয়, ওকে আমরা আয়ত ঘন বলি। সমকোণী চৌপলের আরেক নাম কি, আয়ত ঘন। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? তাহলে আবার আমি রিপিট করছি। দেখো তাহলে আয়ত ঘনকের মধ্যে কী কী থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা। ক্লিয়ার? তাহলে আয়ত ঘনকের মধ্যে কী কী থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা। ক্লিয়ার? আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী ছিল, দেখো 2 ইন্টু, তোমরা অবশ্যই লিখেছো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা, আর কি উচ্চতা গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, আয়ত ঘনকের আয়তন কী ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য কী ছিল, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কত, উচ্চতা স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবারে মজা দেখো, যদি এটা ঘনক হয়, সাপোজ ধরো এই ছবিটা কি ঘনক। ক্লিয়ার? তাহলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ঠিক আছে, এটা আমি একটা নাম দিয়ে কি করছি, ধরে নিচ্ছি। সাপোজ ধরো এ থেকে বি এর যেটা এ, তাহলে এটা যদি এ হয় আর এটা যদি ঘনক হয়, তাহলে প্রতিটা দৈর্ঘ্যই কী হবে, এ হবে। তার কারণ কি বলো তো, তার কারণ কি বলো তো, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কি সমান। ঘনকের প্রতিটা কি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হবে, এ হবে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এবারে দেখো তাহলে ঘনকের সমগ্র তলের সূত্র কী ছিল, আমি একটু লিখে নিই। দেখো আমি এটা কি লিখছিলাম, আয়ত ঘন। আয়ত ঘন সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, দেখো তো 2 ইন্টু কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ কত হবে বলো তো, দৈর্ঘ্য। উচ্চতা গুণ কত হবে, দৈর্ঘ্য। এবারে আমি যদি এটা ঘনক লিখি, তখন কি হবে, সূত্রটা একই হবে। ঠিক আছে, তখন তাকে দেখতে কেমন লাগবে, কারণ আমি ধরে নিয়েছি যে দৈর্ঘ্য প্রস্থ সবই তো এ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, এ, প্রস্থের জায়গায় এ বসাবো, উচ্চতার জায়গায় এ হবে। হ্যাঁ কি না? তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এইখান থেকে লিখতে পারি, কত লিখতে পারি, 2a² প্লাস a² প্লাস কত, a², মানে কত হবে 2 ইন্টু কত হবে বলো, 3a², মানে কত, এটা 6a²। কত, 6a²। বুঝতে পেরেছো? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, 6a²। হ্যাঁ, এবার কারো মনে প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রফলের সঙ্গে তো একক একটা কিছু দিতে হয়। হ্যাঁ কি না? তাহলে এর এককটা কী হবে,
ভালো করে বুঝবে। একক যারা এখনও একক কিভাবে লিখতে হয় বা কিভাবে বের করতে হয় তোমরা শিগুড়ি শিখে নাও। এখানে দেখো প্রতিটাতে এ গুণ আছে না, দেখো আমি যদি এটাকে পুরো ডিটেলসে করি দেখো তাহলে এইখানে কি আছে, এ মানে একে আমি কি লিখতে পারি, এ একক লিখতে পারি, হ্যাঁ কি না? কারণ এখানে আমি সেন্টিমিটার লিখলে এখানে কত লিখবো, সেন্টিমিটার। আমি এখানে কিছু লিখিনি মানে এটা কি একক লিখতে হবে, হ্যাঁ কি না? ইউনিট যদি কিছু না দেওয়া থাকে তখন আমরা কি লিখি, এককই লিখি দিই। কিছু নাম না দেওয়া থাকলে একক লিখে দিই। তেমনই এ কি, আমি সাপোজ কথার কথা একক ধরলাম, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। একক লিখলাম, তাহলে এখানে এ স্কোয়ার মানে কত, এ ইন্টু এ একক, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে, এ স্কোয়ার একক ইন্টু একক মানে কত, এককের স্কোয়ার হবে। আমরা এই এককের স্কোয়ার না লিখে বাংলায় লিখি কি জানো, এ স্কোয়ার বর্গ একক, কী লিখি, বর্গ একক। এ স্কোয়ার কী লিখি, বর্গ একক। দেখো এটাকে কী লিখব, বর্গ একক। ক্লিয়ার? এবারে আমরা ঘনকের আয়তন বের করব। ঘনকের আয়তনও দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? দেখো ঘনকের আয়তনের সূত্র কি ছিল, ঘনকের আয়তন তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে এটা কি হবে, আমি দৈর্ঘ্যকে কত ধরেছি, এ, প্রস্থকেও এ ধরেছি, উচ্চতাকেও এ ধরেছি। তাহলে দৈর্ঘ্যের মান কত, এ, প্রস্থের মান এ, উচ্চতার মান এ, মানে কত, এর মাথায় কত, 3, কত, এর মাথায় 3। ভালো করে দেখো এইখানে আমি এ লিখেছি, এ লিখেছি, এ লিখেছি, হ্যাঁ কি না? তাহলে এই এর জন্য একটা একক, এই এর জন্য কি একটা একক, যেহেতু কি গুণ আছে, তাহলে এই এর জন্য কি হবে, একটা একক। তাহলে এখানে কটা একক, 3টে একক। কটা একক, 3টে, মানে 3টে একককে আমি কি লিখতে পারি, এককের মাথায় 3। এই এককের মাথায় 3 থাকলে তাকে আমি কি লিখতে পারি বলো তো, ঘন একক। কি লিখতে পারি, ঘন একক। তাহলে এটাকে কি লিখব, ঘন একক। সাপোজ ধরো এখানে এককের জায়গায় কত আছে, সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে তুমি তাকে কি লিখবে, তাহলে সেন্টিমিটার কি কিউব, হ্যাঁ কি না? তাকে বাংলায় কি লিখব, দেখো ঘন সেমি। তাকে বাংলায় কি লিখব, ঘন সেমি, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আবার এখানে যদি সেন্টিমিটারের জায়গায় মিটার থাকতো তাহলে তাকে কী লিখতাম, 3টে মিটার মানে কত, মিটার কিউব, ঘন মিটার। এইভাবে আমরা কি করি, এককগুলোকে লিখি। বুঝতে পেরেছো? এবারে ধরো আমরা কি সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। এবার আমরা কি বের করব, দেখো এবার আমরা বের করব হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সূত্র কী ছিল, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কত, প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার প্লাস কত, উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য মানে কত জানি, এ তার স্কোয়ার, প্রস্থ মানে কত, এ, কারণ ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য কি সমান, ঠিক আছে? আমি কি ধরে নিয়েছি যে বাহু দৈর্ঘ্য কত, এ, তাহলে দৈর্ঘ্য এ হবে, প্রস্থ এ হবে, উচ্চতাও কী হবে, এ হবে। একই কথা বারবার বলছি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এটা কত হবে, এ স্কোয়ার। তাহলে এটা কত হবে, 3a স্কোয়ার, হ্যাঁ কি না? √ তাহলে একে কি লিখতে হবে, √3টা বাইরে বেরিয়ে যাবে, যেহেতু এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের বর্গমূল কত হয়, শুধু এ হয়। তাহলে √3a। হাও এইখানে ইউনিটটা কী হবে, এ মানে কত ছিল, একক ছিল না, এককই হবে। কত হবে, একক হবে। √3a একক। বুঝতে পেরেছো তো? এইখানে কি হচ্ছে, সূত্র সব পার্টগুলো শেষ হয়ে গেল। এবারে আমরা কোষে দেখি 4 অধ্যায় থেকে প্রথমের অঙ্কটা করব। কি বলেছে দেখো, আমাদের পরিবেশের 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনক আকৃতি বস্তুর নাম লিখি। আয়ত ঘনাকার কী কী হতে পারে বলো তো? অনেক কিছু হতে পারে। 1 নাম্বার হচ্ছে ধরো, এক হচ্ছে কি ইট, বই, বই, আর কি হতে পারে, পেন্সিল বক্স, পেন্সিল বক্স,
ঠিক আছে, 1 নম্বর পেন্সিল বক্সটাও আয়তঘনাকার, হ্যাঁ কি না? আবার হতে পারে তোমার কাছে ধরো চৌবাচ্চা, কি চৌবাচ্চা, এই তো 4টে হয়ে গেল। এবারে আমি যদি বলি যে 4টি ঘনক বস্তুর নাম কি, লুডোর ছক্কা, লুডোর ছক্কা, ঠিক আছে, টিনের চৌকো বাক্স লিখতে পারি, লুডোর ছক্কাও লিখতে পারি, টিনের চৌকো বাক্সও লিখতে পারি। আবার কি চৌবাচ্চা, মানে বলতে গেলে তোমাদের চৌবাচ্চা যারা শিখেছ, আবার কি চৌকো বাড়ি, চৌকো কি বাড়ি, অ্যান্ড কি কিউব। কিউব মানে কি, মনে করে দেখো সেই যারা কিউবগুলোকে বিভিন্ন রকম কালারে মিক্সড করে দেয়, তারপর একটা কালারে আনতে হয়, ঠিক আছে, ওগুলো কি দেখবে ওদের মানে প্রতিটা বাহু কি থাকে, সমান থাকে, ঠিক আছে। এবারে দেখো আমরা তার পরের অঙ্কটা করব। পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি এবং ধারগুলি শীর্ষবিন্দুর নামগুলি লিখি। ধরো এইটা একটা আমাদের একটা চিত্র আছে, ঠিক আছে, এই চিত্রর আমরা কী কী লিখবো, ধারগুলোকে লিখবো। তাহলে ধারগুলো বলো তো কী কী হবে, দেখো আমাদের প্রথম কি না তলগুলো বলেছে, তাহলে তলগুলি হলো, তলগুলি হলো, তাহলে কটা তল আছে, আমরা আগে কি শিখেছিলাম, 6টা তল আছে। তাহলে তলের মধ্যে কোনটা, এ বি সি এইচ, একটার নাম কি লিখবে, তোমার যেমন ছবি আঁকা থাকবে, এ বি সি এইচ, এ বি সি এইচ, তারপরে এ এইচ ই এফ, এ এইচ ই এফ, ঠিক আছে, এটা একটা। আবার দেখো বি জি, বি সি ডি জি, বি সি ডি জি, সি এইচ ই ডি, দেখো সি ডি ই এইচ, ওকে। তাহলে কটা হলো, 4টে তল, এখনও আছে 2টো, এ বি জি এফ, এ বি জি এফ, দেখো 4টে, আমাদের কথা হলো 5টা, আরও একটা আছে বলো তো, জি ডি ই এফ, জি ডি ই এফ, ঠিক আছে। এইটা দেখো এই জি ডি ই এফ, মানে এই রকম আমরা মানে কটা তল পাবো, 6টি তল পাবো। এবার কি বলেছে দেখো, ধার 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 ধারগুলি হলো, ধারগুলি হলো কটা 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 হবে, দেখো বিসি, ঠিক আছে, সিডি, ডিই, ইএফ, এএফ, এবি, ঠিক আছে, দেখো বাইরে থেকে এবি, বিসি, সিডি, এটা এটা এটা। এবার দেখো জিএফ, ঠিক আছে, জিবি লিখেছি, জিবি, আর একটা কী হবে, জিডি, আর একটা কত হবে বলো, সিএইচ, সিএইচ। এবার এটা এটা জিএফ লিখেছি, ইএফ, ইএফ লেখা হয়ে গেছে। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখনও 2টো বাকি আছে। এইচ লিখেছি, এইচ লিখিনি, এইচ, আর একটা কী হবে, এইচ ই, এইচ ই। তাহলে কটা হলো আমাদের কাছে, মোট 12টা ধার হয়, দেখো 12টা ধার। দেখো বিসি, ধরো এই ধারটা, সিডি, এরকম করে তোমাদের যখন যদি করতে দেয় না, যদি করতে দেয় তোমরা তখন করবে, ঠিক আছে। সিডি করেছি, ডি এফ, ডিএফ কোথায় গেল না, এটা ডিই, ঠিক আছে, এটা কত ইএফ, এএফ, এ বি, তারপরে কি করেছি এ বি, জিএফ, জিএফ এটা, ঠিক আছে, জিবি, জিবি এটা, জিডি, জি থেকে ডি এইটা, ঠিক আছে, জিডি, সিএইচ, সিএইচ মানে এইটা এইটা, এএইচ, এএইচ মানে এই বাহুটা, ঠিক আছে, আর এইচ ই মানে এই বাহুটা, ঠিক আছে। তো এই রকমভাবে কী করতে হবে, আমাদের এগুলোকে বের করে নিতে হবে, ক্লিয়ার। এবারে দেখো আমরা কোনটা করব, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুগুলো কি কি হবে বলো তো, শীর্ষবিন্দু বলো তো, আমাদের শীর্ষবিন্দু কটা থাকে, দেখো এ কমা বি কমা সি কমা ডি, ই
এফ জি এইচ, মানে এই কটা দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, এই কটা কি আমাদের শীর্ষ বিন্দু। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 3 দাগের অঙ্কটা করব। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরের সবথেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। ভালো করে বুঝবে, আমরা একটা ঘরের মধ্যে লম্ব দণ্ড রাখবো, ঠিক আছে। লম্ব দণ্ড যখন আমরা রাখবো না, তাকে যত ক্রস করে রাখবো, এরকম আড়ে রাখবো, তত কি হবে, বেশি মানে লম্ব, এই বেশি লম্বা যে দণ্ডটা আছে সেটাকে রাখতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। এটা মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এই আয়তঘনের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। লেখো সমকোণী চৌপলাকার সমকোণী চৌপলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল, √, কি ছিল, দৈর্ঘ্য স্কয়ার, কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কত, উচ্চতা স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের, তাহলে কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য কি কি দেওয়া আছে বলো। দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 4 3, তাহলে দৈর্ঘ্য কত, √5 স্কয়ার প্লাস প্রস্থ কত 4 স্কয়ার আর উচ্চতা কত 3 স্কয়ার। তাহলে আমাদের কত হবে বলো তো, এর স্কয়ার মানে কত 25, এই 5 স্কয়ার মানে কত 25 প্লাস 4 স্কয়ার মানে কত 16, 3 স্কয়ার মানে কত 9। ওকে, তাহলে এটা যদি যোগ করি আমরা কত পাবো, 50 পাবো। আবার 50কে যদি আমরা ব্রেক করি 2 × 5 × 5, ওকে, আমরা 50কে বের করে দেবো, ঠিক আছে, ভেঙে দেবো, ব্রেক করে দেবো। তাহলে 5 থেকে কটা 5 আসবে, বর্গমূলের ক্ষেত্রে একটা 5 আসবে, ঠিক আছে, আর এটা কত হবে, √2, ঠিক আছে, এটা কি হবে, মিটার। ওকে, তাহলে এই অঙ্কটাও কি হলো, কমপ্লিট হয়ে গেল। ওকে, এবারে দেখো আমরা তারপরের অঙ্কটা করব। বলেছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে দেখি, ঠিক আছে। একক কি দেওয়া আছে, বর্গমিটার। ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে দেখো এইখানে আমাদের কি কি করতে হবে বলো তো। দেখো অ্যাকচুয়ালি তল কোনটা বলো তো, এই যে ঘনকটা যদি থাকে তাহলে এর তল কোনটা, এইটা কি আছে, এটার ওপর কি এই যে পুরো ঘনকটা কি আছে, বসে আছে। তাহলে এইখানের ক্ষেত্রে দেখো এই যে তলটা, এই তলটার ওপর কি আছে, এরকমভাবে যদি এই ঘনকটা বা বাক্সটা বসে থাকে তাহলে আমরা তল কোনটাকে বলবো, এই পার্টটাকে তল বলবো। তাহলে এই পার্টটাকে দেখতে কেমন, এই পার্টটাকে একটা কি বলতো, বর্গক্ষেত্র বা কি বর্গাকার, ঠিক আছে। বাট এখানে যেহেতু ঘনক বলেছে তাহলে এর কি প্রতিটা বাহু সমান হতে হবে। তাহলে এই যে দৈর্ঘ্য, ধরো এইটা দৈর্ঘ্য, উপরের পার্টটা কি দৈর্ঘ্য, আর এটা কি হবে, প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে, সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি, তলটা কি হবে, বর্গক্ষেত্র, কি হবে, বর্গক্ষেত্র বা স্কয়ার, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো লিখবে ঘনকের ভূমির তলের ক্ষেত্রফল কত, 64 বর্গ মিটার। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য √64 মিটার। কত হবে, √64 কি মিটার। কি করে পেলাম, এবার দেখো যদি আমি কি বললাম যে এই যে বাক্সটাকে আমি যদি ধরি তাহলে এটা কি হবে, একটা বর্গক্ষেত্র হবে। তার কারণ হচ্ছে এখানে ঘনক বলে দিয়েছে। কি বলে দিয়েছে, ঘনক। ঘনক মানে কি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এর যে বাহুর দৈর্ঘ্য, এর যে দৈর্ঘ্যটা এবং প্রস্থটা কি সমান, তাহলে এই যে তলটার কি দৈর্ঘ্য প্রস্থ কি হবে, সব সমান হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তাহলে এইটুখানি জায়গার ক্ষেত্রফল কি
বলো তো? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। কারণ বর্গক্ষেত্র আমরা বলতে কি বুঝি? যার প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান। তাহলে ক্ষেত্রফল কি ছিল? বাহু স্কোয়ার। আমি যদি এখানে, তাহলে এটা কি আমার ক্ষেত্রফল, আবার এখানে একটা ক্ষেত্রফল আছে আমার, এই যে পুরোটার ক্ষেত্রফল কত দিয়ে 64 দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে সেখান থেকে আমি যদি 64 লিখি, তাহলে বাহু ইকুয়াল টু কত হবে বলো তো? √64। এইটাই তো করেছি এখানে, জাস্ট একটু আগে করে দিয়েছি, ঠিক আছে? ব্রেক করে করে এরকম ভেঙে ভেঙে করিনি, বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে? √8 ইন্টু কত হবে বলো? 8 মিটার, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 8 মিটার। ক্লিয়ার? অতএব ঘনকের আমাদের কি বের করতে দিয়েছে? আয়তন বের করতে দিয়েছে। দেখো আলটিমেটলি আমাদের কি চেয়েছে? ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি ছিল? বাহুর মাথায় কিউব না, হ্যাঁ কি না? তাহলে প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে কি হতো? দেখো আগের পেজটা উল্টে দেখো, বাহুর মাথায় কিউব, হ্যাঁ কি না? বা এ কিউব। এ মানে কি ছিল? একটা বাহুর দৈর্ঘ্য ছিল না, হ্যাঁ কি না? আমরা এরকম একটা বাহুকে আমরা কি ধরে নিয়েছিলাম? এ। আমি এই দিকে ধরেছিলাম, কিন্তু বলেছিলাম যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো সমান। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে। ঘনকের ক্ষেত্রে কিন্তু ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, মানে এটা দৈর্ঘ্য যা হবে এটা সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে। তাহলে সব জায়গাতেই আমি এ লিখতে পারি। তার আয়তনের সূত্র কী ছিল? এ ইন্টু এ মানে কত? এ কিউব। অ্যাকচুয়ালি এটা কি বলো তো? বাহু। আবার কি? বাহু। আবার এটা কি? বাহু, হ্যাঁ কি না? আবার বলতে গেলে এটা এখানে কি বলো তো? প্রস্থ। এটা কি? দৈর্ঘ্য। আর এটা কি? উচ্চতা। একই ব্যাপার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে কি? এ গুণ এ, হ্যাঁ কি না? তাহলে এ কিউ তো। সেই ক্ষেত্রে তাহলে আয়তন কি হবে? 8 কিউব। তাহলে কত হবে? 8 কিউব মানে কত? 8কে 3 বার গুণ, 28 কত বলো? 64 গুণ 8। তাহলে এটা কত হবে? 64কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 4 8 32, 2 হাতে 3, 6 48, 51, মানে কি? 512 ঘন মিটার। বুঝতে পেরেছো? 500 ঘন মিটার, 512 ঘন মিটার। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো? আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত মিটার লম্বা আমাদের হিসাব করতে বলেছে, ঠিক আছে? দেখো এটাও একটা কি ঘনকের মতন দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে খালটা আমাদের চওড়া কত বলেছে বলো তো? সাপোজ ধরো এখানে যে খালটা আছে, ধরে নাও এরকম চওড়া খাল, ঠিক আছে? সেই চওড়াটা তাহলে কত হবে বলো তো? 2 মিটার, হ্যাঁ কি না? তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য হবে, ঠিক আছে? গভীরতাটা কি হবে? উচ্চতা হবে। তাহলে আমি ধরে নেব যে খালটি x মিটার লম্বা। লেখো খালটি ধরি বলে লিখবে, খালটি x মিটার লম্বা। কি লম্বা, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে এবং গভীরতা হলো, অতএব দিয়ে লিখতে হবে না, লেখো খালটির গভীরতা হলো কি? 8 ডেসিমি, মানে কত? 0.8 মিটার। বা এরকম লিখতে পারি 8/10 মিটার ইকুয়াল টু কত? 0.8 মিটার। মানে আমি যদি ডেসিমিটার থেকে মিটারে আনতে চাই, কত দিয়ে ভাগ দেবো? 10 দিয়ে, ঠিক আছে? এটা হলো। তাহলে লিখবে অতএব খালটির আয়তন হলো, খালটির আয়তন হলো, তাহলে কত হবে? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যাঁ কি না? ওকে। তাহলে এখানে দৈর্ঘ্য কত? x, ওকে? সরি, এখানে কত দৈর্ঘ্য কত ছিল? 2 মিটার ইন্টু x, আর এটা কত হবে বলো? 0.8, ওকে? তাহলে হলো এটা। ক্লিয়ার? এবার দেখো, এবং লিখবে এটাকে লিখবে ঘন মিটার ইকুয়ালস টু লিখবে 1.6x ঘন মিটার, ওকে? লিখবে শর্তানুসারে বলে লিখবে, শর্তানুসারে
শর্তানুসারে বলো তো, তাহলে কত হবে? তাহলে 1.66 ইকুয়াল টু কত হবে বলো তো? এইখানে বইয়েতে দেওয়া আছে 240 কি ঘন মিটার, বাট লিখতে হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 240/1.6। ওকে, তাহলে এইখানে ওপরে কেটে মুছছি, দেখো দেখো এখানে উপরে করছি, এটা তাহলে কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 240, এই 1.6কে দশমিক দুই আমি যদি তুলে দিই তাহলে এটা কত হবে? 10 হবে নিচে। তাহলে এটা কত হবে বলো তো? 240/16 ইন্টু কত হবে? 10। ওকে, তাহলে এইখানে দেখো 16 দিয়ে কাটলে এটা দেখো 5 দুগুণে 10, এটা কত হবে? 8 দুগুণে 16, আর এটা কত হবে? 8 দিয়ে যদি আমি 240কে ভাগ দিই না, দেখো 3 আসতে 24, তাহলে 0, এই 0-এর জন্য 0, তাহলে এটা কত হবে? 30। তাহলে 30 গুণ 5 মানে কত? 150 মিটার। বাপরে বাপ, 150 মিটার লম্বা তাহলে কি খাল খনন করা হয়েছিল। তাহলে খালটি কত মিটার লম্বা লিখবে? খালটি হচ্ছে 150 মিটার লম্বা। ওকে, লেখো খালটি, বলে লেখো অতএব দিয়ে লেখো খালটি 150 মিটার লম্বা। ওকে, তাহলে 5-এর দাগের অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। 6-এর দাগের অঙ্কটা করব। দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনক বলেছে, বলো তো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী ছিল বলো তো? বলতে পারবে? দেখো আমি আবার করে দিচ্ছি। তাহলে কর্ণ ইকুয়াল টু মানে কত ছিল? এ স্কোয়ার প্লাস, দেখো আগের পাতা উল্টে দেখো, এ স্কোয়ার মানে কত হবে? 3a স্কোয়ার মানে কত? √3a না, হ্যাঁ কি না? এবারে কি বলেছে দেখো, বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? ভালো করে বুঝবে। লেখো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো a। লেখো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a, ঠিক আছে? এ কি আমাদের এখানে কত? 4 সেন্টিমিটার, মানে সেমি হবে, ঠিক আছে? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হলো? a সেন্টিমিটার। ওকে, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এক্ষুনি করলাম এখানে, তাহলে কত হবে? √3a সেন্টিমিটার, হ্যাঁ কি না? অতএব দিয়ে তাহলে √3a ইকুয়াল টু কত হবে? দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে কত হবে? 4√3, হ্যাঁ কি না? তাহলে দেখো, তাহলে a ইকুয়াল টু কত হবে? 4√3 বাই কত বলো? √3, √3 কেটে যাবে, এটা কত হবে? 4 হবে, 4 সেন্টিমিটার। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হলো? 4 সেন্টিমিটার। আমাকে কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে দেয়নি, আমাকে দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? আবার করে দিচ্ছি, দেখো তাহলে এটা কত হবে? এটা তো আমরা মানে আমাদের কী ছিল? কর্ণের দৈর্ঘ্য ছিল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী ছিল? সমগ্র তল কী ছিল বলো? তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস কত? a স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে কত হবে? 3a স্কোয়ার, আর এখানে একটা কী ছিল? 2 ছিল না? তাহলে 2 × 3a স্কোয়ার মানে কত? 6a স্কোয়ার। ওকে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে এইখানে দেখো, তাহলে অতএব লিখবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কত হবে? 6 × a স্কোয়ার ছিল, এখানে a কোনটা? 4 না? এই তো a মানে কত? 4, তাহলে এটা কত হবে? 4 স্কোয়ার। ওকে, কী হবে? বর্গ সেমি। ওকে, তাহলে এটা কত হবে? 6 × কত হবে? 4 4 16 বর্গ সেমি। 6 কত? 96 বর্গ সেমি। ওকে, তাহলে আজকের মতন এখানেই অঙ্কটাকে শেষ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। ঠিক আছে, তো আজকের মতন এখানেই সমাপ্ত করলাম।